বাংলাদেশ একদিকে যেমন একটি কৃষিপ্রধান দেশ, আর একদিকে বাংলাদেশের একটা বিশাল কর্মক্ষম জনশক্তি আছে। এখন অবশ্যই আমাদের যে জমির পরিমাণ, মাথাপিছু জমির পরিমাণ এবং আধুনিকীকরণ, যান্ত্রিকীকরণ, সার্বিক দিক থেকে বিবেচনা করলে কৃষিতে যতগুলো জনশক্তি প্রয়োজন, আমরা যদি আমাদের জনগণকে ব্যবহার করতে চাই, তার থেকে অনেক বেশি জনশক্তি আমাদের পাওয়ার কথা। জি। কিন্তু আলটিমেটলি অনেক সময় দেখা যাচ্ছে ইয়াং জেনারেশন যেটা আসছে, এর তো মোটামুটি কৃষিতে আগ্রহ নেই বললেই চলে আসলেই। এবং দেশে বিভিন্ন কৃষি ইনস্টিটিউট আছে, ইয়েগুলো আছে, সেখানেও তাদের অতটা আগ্রহ দেখা যায় না, আগ্রহ কম। তো এই সমস্ত ক্ষেত্রে এই যে বিভিন্ন ধরনের একটা ইমব্যালেন্স আমরা খেয়াল করতেছি, এবং এটা এক পর্যায়ে আমাদেরকে কোথায় নিয়ে যাবে এবং এটা কেন হচ্ছে, সরকার এর জন্য কি করতেছে, এবং সরকারকে যে যদি আমরা এখানে কোনো ব্যর্থতা পাই, সেক্ষেত্রে সরকারকে কতটুকু দায়ী করতে পারি, জনগণকে কতটুকু দায়ী করতে পারি, আমাদের যে শিক্ষা প্রক্রিয়া, ট্রেনিং প্রক্রিয়া, এগুলোকে কতটুকু দায়ী করতে পারি বা কতটুকু উন্নত করতে পারি, এগুলো বিষয়ে আপনার অভিব্যক্তিটা কি? ধন্যবাদ। আসলে আপনি একসাথে অনেকগুলো বিষয় নিয়ে তো আলোকপাত করেছেন। আসলে আমরা বাংলাদেশে যদি আপনাকে আমি একটু শুরু থেকেই কিছু একটা বলি আপনাকে। যেমন যখন 1971 সালে আমাদের মানুষ ছিল হচ্ছে 7 কোটি, আর এখন 20 কোটি মানুষ। অথচ সে সময় মানুষ না খেয়ে থাকতো, আর এখন মানুষ খেতে পাচ্ছে। রাইট। হ্যাঁ, তার মানে কি আমাদের খাদ্যের উৎপাদন কিন্তু কমেনি, খাদ্যের উৎপাদন বেড়েছে। কিন্তু উৎপাদন অনেক বেড়েছে, রাইট, বেড়েছে ঠিকই, কিন্তু আমরা কি যদি ন্যায্যতার ভিত্তিতে ধরি যে উৎপাদনের সাথে জড়িত কারা? কৃষক। আমি কি কৃষকের মান উন্নয়ন করতে পেরেছি কিনা, এটা আমার প্রশ্ন। এটা আমাদের চিন্তার বিষয় যে আসলে কৃষিকাজের সাথে যারা জড়িত তাদের জীবন মানের কোনো পরিবর্তন হয়েছে কিনা। আমরা কি এমন রাষ্ট্র দেখতে পাচ্ছি কিনা যে লোকটা খেতে কাজ করে আর পরে কাজ করা শেষে এসে মার্সিডিজ নিয়ে বুঝতে পারছি আপনি প্রান্তিক পর্যায়ে কৃষকদের কথা বলছেন। একদম আমি যদি প্রান্তিক পর্যায়ে যাই, তার মানে কি আমার কৃষি উৎপাদন কিংবা কৃষি হচ্ছে বাংলাদেশে ধরেন অর্থনীতির খুবই ভাইটাল একটা বিষয়, কিন্তু এর সাথে যারা মূল স্টেক হোল্ডার হচ্ছে কৃষক। এই কৃষকের জীবনমানের উন্নয়ন যখন ঘটাতে পারবো, ঠিক তখনই আমাদের এই তরুণ সমাজ যারা আছে তারা এই কৃষিকাজের দিকে ঝুঁকবে। যখন দেখবে যে একজন কৃষক সে কৃষিকাজ করছে, পাশাপাশি তার আর্থিকভাবে সে সচ্ছল এবং তার জীবনযাপনটাই অন্যরকম, তখন একজন তার সন্তান কিংবা তার পাশে যে প্রতিবেশী যে সন্তান, সে তাকে দেখে উদ্বুদ্ধ হয়ে সে সেখানে আসবে। কিন্তু আসলে সেটা হচ্ছে না। এই জায়গাটায় কিন্তু আমাদের রাষ্ট্রের অনেক কিছুই করার আছে, আমরা সেটাকে আর কি ফোকাস করতে পারি। এটা আমি আমার জায়গা থেকে আমি এটা বললাম। তবে এইখানে কয়েকটা বিষয় আছে। আপনি যে বললেন যে আমি তরুণ সমাজকে আমি আগ্রহ কেন বা কীভাবে বাড়াবো, এটার ব্যাপারে সরকার কতটা কি কাজ করছে, কি নীতিমালা করছে, কিংবা সরকার এই ক্ষেত্রে তারা কতটা কনসার্ন। হ্যাঁ, রাষ্ট্র চেষ্টা করছে যে আমার এই জনগোষ্ঠীকে আমি কিভাবে কৃষির দিকে আগ্রহী করে তুলব, রাষ্ট্রের চেষ্টা অব্যাহত রয়েছে। কিন্তু এই যে চেষ্টা কতটা ফলপ্রসূ হবে সেটা একটা ফ্যাক্ট, যে আমি এই কতটা ফলপ্রসূ করতে পারবো। এখানে আমাদের একটা বিষয় আছে যে যেমন আমি যদি আপনাকে কয়েকটা বিষয় বলি, আমাদের এই কৃষি দপ্তর কিংবা কৃষি যদি মিনিস্ট্রি বলি, তারা বিভিন্ন নীতিমালা প্রণয়ন করে। মূল ফোকাসিং কিন্তু কৃষক, মূল ফোকাসিং কৃষককে বেস করি তাদের কার্যক্রম, কৃষক এবং কৃষি এগুলো নিয়ে। কিন্তু এখানে বিভিন্ন দপ্তর কাজ করে। এর মধ্যে যদি আমি প্রথমেই যদি ধরেন গবেষণা প্রতিষ্ঠান, সেই গবেষণা প্রতিষ্ঠান তারা অনেকগুলো কাজ করে। এক হচ্ছে কি ফসলের জাত উন্নয়ন করে, তারা উন্নত প্রযুক্তি বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের কৃষি প্রেক্ষাপটে কতটুকু
ফিজিবল হবে কিংবা ফলপ্রসূভাবে কাজ করবে সেটা নিয়ে তারা কাজ করে। তারা আবার কি কৃষকদের প্রশিক্ষণও দেয় তারা, আবার পাশাপাশি তারা বিভিন্ন ধরনের অ্যাডাপ্টেশন, যে আমি যদি যান্ত্রিক মেকানাইজেশনের কথা বলি কিংবা উন্নত প্রযুক্তি বলি, এগুলো কিভাবে বাংলাদেশের কৃষিতে অ্যাডাপ্ট করা যায় তারা সেই কাজগুলো করে। পাশাপাশি এই যে তাদের কাজগুলো সম্প্রসারণের কাজ করে হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারাও কিন্তু আবার কৃষকদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। প্রশিক্ষণ দিয়ে তারা ওই যে প্রযুক্তিগুলো, যে গবেষণা প্রতিষ্ঠান যে উদ্ভাবন করছে, এটা মাঠে কেমনভাবে কাজ করবে, কিভাবে কাজ করবে, সেটাই হচ্ছে কৃষকদেরকে বুঝায় হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নামের সাথেই দেখবেন সম্প্রসারণ কথাটা যুক্ত, মানে কি এক্সটেনশন, মূলত হচ্ছে প্রযুক্তির সম্প্রসারণ। আপনি রানিং যে প্রযুক্তি আছে, যেটা হচ্ছে কৃষিকাজ কৃষক করছে, ঠিক সেটার একটু আপডেট যে ভার্সন, সেটা কৃষকের মাঝে পরিচিতি করার কাজই হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাজ। এখন এটা কৃষক গ্রহণ করছে, গ্রহণ করে আবার তার একটা ফিডব্যাকও কিন্তু দিচ্ছে। কেমন হবে সেটা আবার সম্প্রসারণ যারা কর্মী থাকে তারা কৃষকের কাছ থেকে শুনে আবার তারা গবেষণা প্রতিষ্ঠানে সেটার ফিডব্যাক কিন্তু পাঠায়। এই মাঝখানে যে একটা চেইন তৈরি হয়েছে না, মানে গবেষণা প্রতিষ্ঠান, সম্প্রসারণ কর্মী, কৃষক, এটা কিন্তু একটা দ্বিমুখী প্রক্রিয়া। মানে আপনি এখান থেকে গবেষণা থেকে যাবে সম্প্রসারণ কর্মীর কাছে, আবার যাবে হচ্ছে কৃষকের কাছে। কৃষক আবার ফিডব্যাক দিবে যে কোথায় কোনটা সমস্যায় সে পড়ছে এটা কাজ করতে গিয়ে। পুরো এই যে জায়গাটা, এই জায়গাটা আমাদের ব্যাপক একটা সমন্বয় দরকার। সমন্বয় প্রয়োজন বলছেন? প্রয়োজন। আমাদের সমন্বয় আছে, কিন্তু আমাদের এই সমন্বয়টা আরো স্ট্রেংথেন করতে হবে। যে আমার হচ্ছে এমন একটা সেন্ট্রাল বডি দরকার, যে বডিটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে মানে গঠন হবে, এবং সেখানে সম্প্রসারণ, কৃষক এবং গবেষণা এর ভিতরে একটা চেইন মেনটেন হবে, যাতে এখানে কার্যক্রমটা একেবারে একটা কন্টিনিউটি থাকে, একটা কন্টিনিউয়াস ইনফরমেশন যাতে, এবং প্রত্যেকটা জায়গায় একটা আমাদের ডাটাবেস তৈরি করতে হবে, যে আমি যে কৃষককে যেটা দিয়েছি, এবং এই ডাটাবেসটা হবে একটা ধ্রুব ডাটাবেস, যে কি কি ক্রাইটেরিয়া আমার দরকার, এটা সারা বাংলাদেশের সবাই জানবে, কৃষক নিজেও জানবে যে আমি যে কৃষিকাজ করছি আমার এই তথ্যগুলো আমাকে রাখতে হবে। বুঝতে পারছি। কৃষক, আপনি দেখবেন কৃষকের সবচেয়ে বড় বিষয় কি, আপনি যে কৃষিকাজই করে না কেন, সে তার ইনভেস্টের কোনো খরচ সে হিসাব রাখে না। হ্যাঁ, ট্রু। সে রাখে না, সে খরচ করতেছে, সে দেদারসে মানে ইনভেস্ট করতেছে, ফসল ঘরে তুলতেছে, বিক্রি করতেছে, ফাইনালি সে কি পরিমাণ যে লাভ হলো, কি পরিমাণ যে সে খরচ করলো, এই জায়গাগুলো সে কিন্তু মানে রেকর্ড করে না। যাই হোক, আপনার যে ইস্যুগুলো আপনি নিয়ে এসেছেন, এখানে আমি বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি। এক, বহুত রিসোর্স বাংলাদেশ সরকার কৃষির জন্য অ্যাভেলেবেল করে দিয়েছেন। জি, গবেষণা থেকে ডেভেলপমেন্ট, এক্সটেনশন থেকে কৃষক এবং বিপণন এবং নীতিমালা প্রণয়ন। সো এই ক্ষেত্রে বহু ধরনের রিসোর্স সরকার এঙ্গেজ করেছে, যেটা আপনি বলার চেষ্টা করেছেন যে দেয়ার আর আ বিট মিসিং পার্ট in terms of connecting these farmers with this research body. তো আমার কাছে মনে হচ্ছে এই যে রিসার্চ বডি আছে, রিসার্চ বডি কি এই যে কৃষক যাহা কিছুই করুক নাকি কেন, তার যে একটা সামাজিক মূল্যবোধ, যে এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। একজন কৃষক যেভাবেই জীবনযাপন করুক না কেন, তার সামাজিক মূল্যবোধটা যদি আমরা সেইভাবে নির্ধারণ না করি বা সেইভাবে আমরা নিতে না পারি, কৃষককে যদি সেভাবে সম্মান করতে না পারি, তাহলে এই পেশায় তো কেউ সম্মানিত বোধ করবেন না বা আসতে চাবেন না। এটা একটা বিষয় আছে। এক্ষেত্রে আপনাদের যে নীতি নির্ধারণ থেকে গবেষণা, এই বডিগুলো কোনো কার্যক্রমে অন্তর্ভুক্ত আছে কিনা কৃষকদের সামাজিক মূল্যবোধ বৃদ্ধির ক্ষেত্রে? যেমন আপনি যেটা বললেন না, মূলত আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে বলেন কিংবা আপনি ভারত উপমহাদেশের প্রেক্ষাপটে বলেন, যার আর্থিক সচ্ছলতা বেশি তার সামাজিক মূল্যবোধও বেশি অটো তৈরি হয়ে যায়, অর্থের কারণে অনেকটা। আমি যদি কৃষকের ঘরে মানে অর্থ
যদি দিতে পারতাম, মানে কৃষক যদি তার এই কৃষিকাজটা করে আর্থিকভাবে যদি যেভাবে লাভবান হওয়ার কথা ছিল জি সেটা যদি হতো, হুম তাহলে সে অটোমেটিক্যালি সে হচ্ছে সামাজিক মূল্যবোধ সামাজিক সৃষ্টি মূল্যবোধের হতো। সৃষ্টি হতো। এখন সেক্ষেত্রে আমাদের যে কার্যক্রম আপনি যেটা বললেন, আমরা কিছু কিছু ক্ষেত্রে কিছু উদ্যোক্তা তৈরি করার চেষ্টা করছি। আমাদের এই সম্প্রসারণের যে মানে কাজের অংশ হিসেবে বাংলাদেশে আমরা অনেকগুলো কৃষি মন্ত্রণালয় থেকে এবং কৃষি অধিদপ্তরের মাধ্যমে অনেকগুলো প্রজেক্ট কিন্তু চলছে। মানে এটা হচ্ছে সরকার যে কোনো একটা নির্দিষ্ট বিষয়কে ফোকাস করে তারা হচ্ছে এই প্রোগ্রামগুলো করে। এখন উদ্যোক্তা তৈরি করা, আমি যখন এন্টারপ্রিনিয়রশিপে যাব তখন একজন তার মানে কি একজনকে আমি আর্থিকভাবে সচ্ছল করার উদ্দেশ্যেই আমি কৃষিকাজের কোনো একটা বিষয় নিয়ে তাকে আমি তৈরি করব। এরকম কিছু কার্যক্রম আমরা তৈরি করছি। যেমন ধরেন আমি যদি আমি যে উপজেলায় কাজ করি সেখানেই একটা বিষয় আছে মাশরুম উৎপাদনের সাথে জড়িত। মানে কি এটা মাশরুম উৎপাদনের মাধ্যমে কৃষকের সচ্ছলতা বৃদ্ধি, যে এরকম একটা প্রকল্পের মাধ্যমে আমরা কাজ করছি। এখন এই যে প্রকল্পটা সেটা হচ্ছে কি কৃষককে মাশরুম উৎপাদন নিয়ে কৃষককে প্রশিক্ষণ দেওয়া হবে। সে টানা 10 দিন একদম শুরু থেকে শেষ পর্যন্ত মাশরুম উৎপাদনে কী কী প্রয়োজন, কিভাবে সে কাজ করবে, সব কিছু সে টানা 10 দিন মানে প্রশিক্ষণটা নেয়। এবং তার জন্য আমাদের প্রতিষ্ঠানও আছে, সেখান থেকে প্রশিক্ষণটা নেয়। প্রশিক্ষণটা নিয়ে এবং কৃষককে আবার এই প্রকল্প থেকে দেখা যাচ্ছে যে তাকে আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে একটা মাশরুমের একটা যে স্থাপনা, যে মাশরুম মানে এই যে সে মাশরুম উৎপাদন করবে একটা শেড তৈরি করে দেয়া, একটা ঘর তৈরি করে দেয়া, এই যে ঘরের ভিতরে মাশরুম উৎপাদনের জন্য যতগুলো প্রযুক্তি দরকার সেখানে তাকে ফেসিলিটেট করা, এই কাজটা প্রণোদন আকারে তাকে দিয়ে তাকে মাশরুম উৎপাদন করার জন্য তাকে তৈরি করছি। এখন আপনার প্রশ্ন হতে পারে যে মাশরুম উৎপাদন করার পরেও এটা লাভবান হবে কিনা, এটার বিষয় আছে না? জি হ্যাঁ, ফিজিবিলিটি টেস্ট করে দেখা গিয়েছে যে মাশরুম উৎপাদন করে যদি বাজারে যদি মাশরুম সে যদি পর্যাপ্ত পরিমাণ বিক্রি করার ব্যবস্থা তৈরি হয় তাহলে কিন্তু সে এই মাশরুম উৎপাদন থেকেও একজন চাষি তৈরি না এখানে উদ্যোক্তা তৈরি হতে পারে। না এখানে দুইটা জিনিস, এটা একটা এক্সাম্পল আমি যেটা বলছি না এই ক্ষেত্রেও একটু আমি মিসিং পার্ট দেখতে পাচ্ছি। প্রথম তো আপনার ট্রেনিংও দিচ্ছেন, জি ট্রেনিংটা হচ্ছে সর্বোচ্চ 10 দিন। 10 দিন না চাইলে সে আবার পারবে, মানে আচ্ছা সে যতবারই নিতে পারবে, কিন্তু ইনিশিয়াল পর্যায়ে 10 দিনে একজন এন্টারপ্রেনার তৈরি করা সম্ভব কতটুকু সেটা আমাদের পুনর্বিবেচনা করতে হবে জি সরকার পর্যায়ে সর্বক্ষেত্রেই। জি, কারণ এন্টারপ্রেনারশিপটা একটা বড় ধরনের সাইকেল। এখানে একটা প্রশ্ন আছে, যেমন সে তো ট্রেনিং নিয়ে আসলেন, হ্যাঁ তার ট্রেনিংয়ের সাথে কিন্তু আরও অনেকের ট্রেনিং জড়িত। মানে কি তাকে যে মনিটরিং করবে, রাইট, যে উপসহকারী কৃষি অফিসার, হ্যাঁ সেও কিন্তু ট্রেনিং করে আসছে। রাইট, আবার কি কৃষি অধিদপ্তর যে আছে, আমার উপজেলায় যে অফিস আছে, সে অফিসের যারা অফিসার আছে তারাও কিন্তু এটার উপর দক্ষতা অর্জন করে আসছে। তার মানে কি ওই কৃষক কিন্তু কন্টিনিউয়াস মনিটরিং এর উপর আছে, সে কি ভুল করছে, মানে সে ভালো করছে মন্দ করছে, কোথায় কি করছে, না সব কিছু মনিটরিং উপর আছে। মানে কি কানেক্টেড, কৃষকের সাথে কানেক্টেড। এটা হচ্ছে কি মানে রাষ্ট্রীয়ভাবে আমি একজনকে কিভাবে আর কি উদ্যোক্তা হিসেবে তৈরি করছি। বুঝতে পারছি। তাহলে আমার কাছে যেটা সংখ্যা মনে হচ্ছিল যে 10 দিনের ট্রেনিং দিলাম, প্রণোদনা দিলাম, ছেড়ে দিলাম, হয়ে গেল, তো সেটা হচ্ছে না। যাই হোক, কমপ্লিট সাইকেলে আপনাদের আছে, একটা সাইকেল আছে। হ্যাঁ, তো কমপ্লিট সাইকেল থাকার পরেও যদি আপনাদের কয়েকটা ব্যাচ কমপ্লিট করে থাকে 2-1 সাইকেল, তো এখান থেকে আপনাদের যে সফলতার মূল্যায়ন, সেই মূল্যায়নে সফলতার হারটা কীরকম? যে এইখানে একটা বিষয় আছে যে সফলতার বিষয়। যেমন ধরেন আমি আমার উপজেলা একটা ছেলে আছে, নাম হচ্ছে সিয়াম। সেই ছেলেটা সে প্রতিদিন 3 কেজি 4 কেজি 5 কেজি করে সে মাশরুম উৎপাদন করছে। ওকে, এটা একদম ইনিশিয়াল তার কার্যক্রম। সে উৎপাদন করছে ঠিকই, কিন্তু সে আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে যে স্যার আমি এটা বিক্রি করব কিভাবে, আমার বিক্রি করার ওয়ে তৈরি করে দেন, আমি যদি যত বিক্রি করতে পারবো তত আমি উৎপাদন করতে পারবো। রাইট। এখন এই যে ছেলেটার যে একটা আকাঙ্ক্ষা, এটা আমি একজন মানে সরকারি দপ্তরের কর্মচারী হিসেবে আমি তাকে এটা ফেসিলিটেট করতে পারছি কিনা, তার এই কাজটাকে সহজ করতে পারছি কিনা। এখন আমি যতটুকু বুঝি তাহলে আপনারা তো এক্সটেনশন নিয়ে কাজ করেন, এক্সটেনশনে যদি আপনার ওই অংশটাও থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনাদের তো বিপণন সেকশন আছে না? না, আপনাদের বিপণন না থাক, কিন্তু সরকারি বিপণন সেকশন আছে। সরকারের অধীনে। তো এই বিপণন সেকশনটার কাজ কি? তাদেরই কাজ হচ্ছে
এই যে আমার যে মাশরুমটা উৎপাদন হলো করছে ছেলেটা, সেটা মার্কেট পর্যন্ত পৌঁছে দেয়, মার্কেট পর্যন্ত তার একটা বাজার তৈরি করে দেয়া, একটা কমপ্লিট মানে সাপ্লাই চেইন তৈরি করে দেয়। সাপ্লাই চেইন তৈরি করা। যেমন সেক্ষেত্রে ধরেন আপনার কি এক্ষেত্রে যদি কৃষি বিপণন অধিদপ্তর তারা কিভাবে কাজ করে সেটা তারা বলতে পারবে। তারপর কি করা মানে করলে ভালো হয় সেটা হয়তো বা আমরা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে আর কি যতটুকু না, কিন্তু আপনি কিন্তু ছেড়ে দিলেন, কারণ সে বলতে পারবে সেটা ঠিক আছে, কিন্তু এখানে কি আমি একটা বলে ধরে নিতে পারবো যে সমন্বয় থাকলেও সামান্য হলেও সমন্বয়হীনতার এটা আপনি আছে? বলতে পারেন, তবে এটাকে আরো বেশি সাংগঠনিক এবং আরো বেশি মানে দরকার, এটাকে আরো গতিশীল সমন্বয় দরকার আর কি। কারণ আমি যেটা দেখতে পাচ্ছি, আমাদের রিসার্চ ইউনিট আছে, ডেভেলপমেন্ট ইউনিট আছে, রিসার্চ ডেভেলপমেন্ট আছে, এক্সটেনশন আছে, বিপণন আছে, আবার সবই আছে। রাষ্ট্র কিন্তু আবার কোনো ক্ষেত্রেই রাষ্ট্র কিন্তু আমাকে যে সিস্টেম ডেভেলপ করেছে রাষ্ট্র, এতে মানে সবকিছু খুব সুন্দরভাবে হওয়ার কথা, ব্যাপারটা এরকম না। তাহলে এটা কি নির্ভর করতেছে আপনাদের সুন্দর হচ্ছে ইচ্ছাশক্তির উপর? তবে ইচ্ছাশক্তি না, এটা ইচ্ছাশক্তি না, এটা হচ্ছে কি আমাদের ধরেন আপনি অনেক ইচ্ছা পোষণ করছেন, কিন্তু আপনার সেই যে লজিস্টিক সাপোর্ট কিংবা আপনি যে মানে কাজগুলো করবেন সেই করার ক্ষেত্রে আপনার তো সেই আমাদের অ্যাসেট লাগবে, এটা একটা বিষয়। এখন আপনি যেটা বললেন যে বিপণন অধিদপ্তর তারা কাজ করবে, এখানে বিষয়টা হচ্ছে কি আমি এক্সটেনশনে যে আমরা কাজ করছি, আমার এই ছেলেটা উদ্যোক্তা তৈরি হয়েছে, সে মাশরুম উৎপাদন করছে, সে বিক্রি করছে, সেই তথ্যটা বিপণনের কাছে আছে কিনা? না, কিন্তু হ্যাঁ সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে। তো আমি যদি এক্সটেনশনকে একটু লিঙ্ক করে দেই বিপণনের সঙ্গে, তো বিপণন যেটা করতে পারে এইটা মার্কেটটা কোথায় কি আছে না আছে পুরাটাই তো তার কাছে পৌঁছে দেওয়ার কথা। যেমন এখানে এই একটা বিষয়, এখন এই যে পুরোটাই বলতে কি, যেমন যে ছেলেটা এই মাশরুম উৎপাদন করছে, আমি ওকে আমার জায়গা থেকে আমি ওকে বলছি কি যে ভাই তুমি করো, তুমি এই মোবাইলে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলো, মাশরুম বিক্রি করছো, তুমি একটা পেজ খুলো, সেখান থেকে তুমি কত উৎপাদন হচ্ছে তুমি প্রতিদিন পোস্ট করো, তুমি তোমার আমাদের যারা এই মানে আমার এই উপজেলায় যতগুলো দপ্তর আছে তাদেরকে কানেক্টেড করো, আমি তোমাকে হেল্প করবো। এই কাজটা আমি বলছি তাকে, কারণ আমার দায়ভারটা কোথায়, যে ছেলেটাকে আমি তৈরি করলাম, ছেলেটা লাভের মুখ দেখতে পাচ্ছে না এখন পর্যন্ত, বুঝতে পারছি, হয়তো ভবিষ্যতে সে দেখবে। কিন্তু আপনি যে উপদেশটা দিয়েছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ডিজিটাল মার্কেটিং বর্তমান সময়ের জন্য সবচেয়ে ভালো মার্কেটিং পন্থা। সেদিক থেকে হয়তো সে এগিয়ে যাবে, কিন্তু কমপ্লিট চেইনটা যদি আপনাদের এইখান থেকে ওই যেটা বললেন কৃষক থেকে উপর পর্যন্ত ফিডব্যাকটা যাওয়া, তো এই ইনফরমেশন ফ্লোটা যদি কমপ্লিট থাকতো, সে যদি বিপণন যদি তাকে খুঁজে নিত, বিপণন ডিভিশন বলেন, সেকশন বলেন, সে যদি খুঁজে নিত এই ধরনের উদ্যোগী কৃষকদের, তাহলে তার জীবনটা হয়তো আরেকটু সহজ হতো। যেমন আর যখনই তার উৎসাহিত হতো, উৎসাহিত, যখনই তার জীবনটা আরেকটু স্মুথ হতো, সে উৎসাহ ফিল করতো, আরো সে ইনভেস্ট করতো, টাইম, এনার্জি, মানি আরো ইনভেস্ট করতো। মানে কি আমি যখন লাভ দেখবো, আমি যখন কোনো কিছুকে দেখবো যে আর্থিকভাবে লাভবান হচ্ছি, তখনই তার উপর আমার মোটিভেশনটা বাড়বে। তার তো ব্যক্তিগত মোটিভেশন রইলই, তার তো ব্যক্তিগত আর্থিক উপকার হলোই, কিন্তু আমরা বড় যে উপকারটা এখানে খুঁজে পাই সেটা হচ্ছে আমরা এজ এ জনগণ, আমাদের তো খাদ্যের অভাব অনেক। আমাদের যে জনগণের তুলনায় যে অভাব আছে, পুষ্টির অভাব, খাদ্য আছে প্রচুর, কিন্তু পুষ্টিকর যে খাবার কিন্তু আমরা কিন্তু, তো সেটাই আমি বলছি। তো এখন পুষ্টির অভাব আছে, খাদ্যের অভাব, আমি এই অর্থে বলবো যে আমাদেরকে কিন্তু এখনো অনেক খাদ্য ইম্পোর্ট করতে হয়। যেমন এখানে যদি আমি ইম্পোর্ট করতে হয়, একটা বিষয় আমার মাথায় আসলো, একটু যদি আপনাকে বলি, যেমন আজকে আপনি রবিউল ভাই, জি, আপনি মনে করছেন যে আজকে আপনি মাশরুমের বড়া খাবেন, মনে করছেন, কিন্তু আপনার আশেপাশে কোনো মাশরুমের নাই, দোকান নাই, কিন্তু কোনো কিছু নাই, কিন্তু যে ছেলেটা উৎপাদন করতেছে তার কাছে আছে, সে চাচ্ছে যে এরকম ক্লায়েন্ট, রাইট, কিন্তু আমি কি আপনার এবং তার ভিতরে লিঙ্কেজ করে দিতে পারছি? সেটাই একটা দুর্ভাগ্যজনক। এটাই হচ্ছে আমাদের এই যে বিপণন যে সিস্টেম, কৃষি বিপণন যদি বলি, কিংবা আমার উৎপাদিত কৃষকের পণ্য, এই জায়গাটা আমাদের একটা যেভাবে হোক, আমাদের সফটওয়্যার ভিত্তিক হোক, কিংবা আপনি ধরেন মানে এখানে যে কোনো কিছু একটা ডেভেলপ করতেই হবে। এবং আসলে সত্য কথা বলতে কি, সকল স্টেক হোল্ডারকে আপনি যদি একসাথে একটা ছাতার তলে আনতে পারেন, তখন সম্ভব, সেটাই তো প্রয়োজন, সম্ভব। যেমন এই সমন্বয়টাই প্রয়োজন। আপনাকে আরেকটা বিষয় শেয়ার করি, যেহেতু এই কথাটাই আসলো যে একজন উদ্যোক্তার বিষয় আসলো, এটা খুবই গুরুত্বপূর্ণ, আমি একটা দ্বারাই অনেক কিছু বুঝাতে পারবো। যেমন কৃষি বিপণন অধিদপ্তরের যে অফিসার যে আছেন, তার সাথে আমার কথা হয়েছিল, কথা হতে গিয়ে তার সাথে আমার কথা হলো যে আমরা কি এরকম কিছু করতে পারি কিনা,
যেমন আমার এক্সটেনশন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হচ্ছে প্রচুর জনবল। আপনি যদি আপনাকে যদি বলি, আসলে কৃষি অধিদপ্তর হচ্ছে বাংলাদেশের কৃষি ডিপার্টমেন্টের সবচেয়ে জনবল সম্পন্ন একটা প্রতিষ্ঠান। সেখানে একটা উপজেলাতেই প্রায় ধরেন 40 জন 50 জন এরকম বিপণন কৃষি সব সম্প্রসারণ। মিলে কৃষি সম্প্রসারণ। কিন্তু কৃষি বিপণন তাদের কিন্তু জনবল কম, একদম কম। এই রিসোর্সটা নাই তাদের এই রিসোর্সটা নাই। এখন তারা কিন্তু পুরোপুরি ডিপেন্ডেন্ট অন এক্সটেনশন ইউনিট। এখন এক্সটেনশন ইউনিটের উপর ডিপেন্ডেন্ট হলেও আমার রুলস অফ বিজনেস অনুযায়ী আপনারা আবার খুব একটা সাপোর্ট করতে পারছেন আমি তো সাপোর্ট করতে পারবো না, কিংবা আমার সেই আগ্রহ না থাকতে পারে। কথাটা খেয়াল করেন না, রুলস অফ বিজনেস অনুযায়ী আমি হয়তোবা ব্যক্তিগত পর্যায়ে যতটুকু করলেন, ব্যক্তিগত পর্যায়ে একদম আমি যদি একটু উৎসাহী হই যে না, আমি এই ছেলেটাকে একটু বিক্রির ব্যবস্থা করে দেই, হেল্প করে দেই, আমি ব্যক্তিগত জায়গা থেকে। কিন্তু আমার যে কোনো ধরেন দাপ্তরি যে কার্যক্রম, এটা চলে হচ্ছে একটা সিস্টেমের মধ্যে। আমার ওই বিপণনের বাইরেও আমার প্রচুর এক্সটেনশনের কাজ, মানে আমার কৃষকের সাথে কানেক্টেড, কৃষকের ফসলটা ঠিক আছে কিনা, কৃষক যে চাষাবাদ করছে সেটা ঠিক আছে কিনা, এই জায়গাগুলো দেখতে গিয়ে আমার কিন্তু প্রচুর দাপ্তরিক কাজ। সেখান থেকে মোটিভেট হয়ে আমি অন্য একটা কাজ যে আমি আলাদাভাবে করব, সেটা কিন্তু হচ্ছে না। সেক্ষেত্রে মানে আমার কাছে মনে হয় যে এই দুটো দপ্তর আসলে আমার কাছে এক করে দেওয়া উচিত। মানে কি, এক করে দিলে হবে কি, যে কৃষি বিপণনের যে মানে দিলে ভালো হয়, বলছি না, রাষ্ট্র যেভাবে ভালো মনে করে সেটাই তো আর কি হওয়া উচিত। যদি কিন্তু সমন্বয় যদি তৈরি করতে চাই, তাহলে অন্তত দুটো দপ্তরের মধ্যে সমন্বয়ের জন্য কোনো নীতিমালা প্রণয়নের দরকার। আচ্ছা, না সেটা বুঝতে পারছি, মানে আমি বুঝাতে পারছি, বুঝতে পারছি। মানে সমন্বয় এমন একটা নীতিমালা তৈরি হবে যাতে হচ্ছে দুই ডিপার্টমেন্টই হচ্ছে বাধ্য থাকবে। দুই ডিপার্টমেন্ট না, শুধু এই দুই ডিপার্টমেন্টে না, আমার কাছে মনে হচ্ছে সবগুলো নীতিমালা থেকে রিসার্চ ডেভেলপমেন্ট সবারই একটা কানেকশন থাকা উচিত। যেমন আমি যদি আপনাকে বলি, বাংলাদেশের এই খাদ্য সংশোধনতা সফলতার পিছনে রিসার্চ ইনস্টিটিউটের মানে রিসার্চ অবদান অসামান্য, সেটার ভূমিকা অসামান্য। তাদের এই কাজটি আমরা কৃষক পর্যায়ে পৌঁছে দেওয়ার কাজের ক্ষেত্রে আমরা কৃষি সম্প্রসারণ কাজ করছি। এখানে তাও একটা ব্যালেন্স আমরা মোটামুটি তৈরি পেরেছি। কিন্তু কৃষকের দামের ক্ষেত্রে আমাকে অবশ্যই একটা মানে একটি খুব ফলপ্রসূ একটি। আচ্ছা, আপনার কি মনে হয় যে কৃষক যারা প্রান্তিক পর্যায়ের কৃষক, জি, তাদের কি কোনো একটা অ্যাসোসিয়েশন আছে সেন্টার থেকে মাঠ পর্যায় পর্যন্ত, যেটার মাধ্যমে তারা একটা সাপ্লাই চেইন মেনটেন করতে পারে উইদাউট সিন্ডিকেট? একটা ভালো কথা বলেছেন আপনি। সেটা হচ্ছে যে, যেমন আমরা কিছু কার্যক্রম, কিছু না, আমাদের সেই শুরু থেকেই মূলত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আপনি দেখবেন যে আমরা আগে বলতাম ব্লক সুপারভাইজার বলতাম না কোন এক সময়, কিন্তু এটা এখন হচ্ছে ব্লক সুপারভাইজার পদটি এখন অ্যাবলিশ করে এখন উপসহকারী কৃষি অফিসার পদ করা হয়েছে। এবং হচ্ছে যারা একদম মাঠ পর্যায়ে একটি ব্লকে যে কাজ করেন, সেই ব্লকের যে অফিসার সে হচ্ছে উপসহকারী কৃষি অফিসার, এবং সে কিন্তু সরকারি বেতন কাঠামো অনুযায়ী হচ্ছে 10ম গ্রেডের একজন অফিসার। মানে কি, সরকার একটা ব্লক, কৃষি ব্লক, একটা ইউনিয়নে 3টি করে ব্লক থাকে। আপনি যদি 5000 ইউনিয়ন ধরেন, সারা বাংলাদেশে যদি 5000 ইউনিয়ন ধরেন, তাহলে আপনি 3 দ্বারা গুণ করলে কত হয়? 5000 কেন, 50,000-এর উপরে ইউনিয়ন না? 5000 না, ওকে, 5000 যতটুকু আমার যতটুকু খেয়াল পড়ে 5000-এর মতো। এই 5000 ইউনিয়নকে যদি আপনি 3 দ্বারা গুণ করেন, তাহলে কত হয়? 15,000। 15,000 আমাদের উপসহকারী কৃষি অফিসার হচ্ছে নিয়োজিত পদ হচ্ছে, অথবা পদ অনুযায়ী কম বেশি আছে, কিন্তু এরকম মানে আমাদের কিন্তু কৃষি সেবাটা কিভাবে নিতে হবে এটাও কিন্তু আমাদের অনেকে জানে না। এটা একটা ফ্যাক্ট। কিন্তু সেই দায়িত্বটা কার? অবশ্যই রাষ্ট্রের। যদি বলি অবশ্যই রাষ্ট্রের, কৃষি সেবা কিভাবে নিতে হবে, কিভাবে নেওয়া প্রয়োজন, কিংবা আমার এখানে কি এই জায়গাটা হচ্ছে আমাদের মানে। কিন্তু আপনারা যে কৃষকদের ট্রেনিং দিচ্ছেন, সেখানে তাদেরকে জানাচ্ছেন না সেবাটা কিভাবে নিবে? আপনি যে প্রশ্নটা করতেন, আমি দেখা যাবে অন্যদিকে চলে যাবে, ওই প্রশ্নটার পর্যন্ত আসি। এই যে হচ্ছে কৃষি ব্লকে যে অফিসার আছেন, এই কৃষি ব্লকে যে অফিসার আছেন, এই ব্লকের অফিসারের কাজ হচ্ছে ওই ব্লকে টোটাল হচ্ছে 12টি কৃষক গ্রুপ আছে। কৃষক গ্রুপ, আচ্ছা, 12টি কৃষক গ্রুপ। এখন এই 12টি কৃষক গ্রুপ
আপনি যদি চিন্তা করেন এই 12টি কৃষক গ্রুপকে আমি একটা ছাতার তলায় নিয়ে আসবো, আপনার তো এই উদ্দেশ্য ছিল যে জি আমি যে 12টি কৃষক গ্রুপকে আমি একটা ছাতার তলায় নিয়ে আসবো, যে ছাতায় হচ্ছে কে কি উৎপাদন হচ্ছে সে জানবে, মানে ওখানের ভিতরে কেউ যদি চিন্তা করে যে না আমি এটা বিক্রি করতে পারবো, মানে এর ভিতরে একটা তাদের একটা সমন্বয় জি তৈরি সমন্বয় হলো। তৈরি হবে। এখন এই যে 12টি কৃষক গ্রুপ, তারা আমাদের উপসহকারী কৃষি অফিসাররা তারা করেন কি, সপ্তাহে 3 দিন তারা এই গ্রুপগুলোর সাথে মিটিং করেন সপ্তাহে 3 দিন, প্রতিদিন 2টো করে গ্রুপ। তাহলে প্রতিদিন 2টো করে গ্রুপ হলে সপ্তাহে তার কয়টা গ্রুপ দেখা হচ্ছে, কয়টা গ্রুপ দেখা হচ্ছে? 6 দুগুণা 12টা বা 5 দুগুণা 10টা। আপনি সপ্তাহে হচ্ছে 6টা, সপ্তাহে 6টা, 15 দিনে হচ্ছে 12টা। আবার কি পরবর্তী 15 দিনে আবার তাদেরকে ফলো আপ করতে যাওয়া, আচ্ছা আচ্ছা। মানে কি মাসে হচ্ছে প্রত্যেকটি কৃষক গ্রুপের সাথে 2বার দেখা হচ্ছে, 2বার দেখা হচ্ছে না? এখন এই কৃষক গ্রুপগুলো কতটা অ্যাক্টিভ আমরা রাখতে পেরেছি, ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা? আমাদের রাষ্ট্রের জায়গা থেকে এরকম আমরা চেষ্টা হচ্ছে, আমাদের সম্প্রসারণ দপ্তর এরা প্রতি সপ্তাহে তারা যান, তারা কৃষকের সাথে কথা বলেন, কথা বলে তারা সেই গ্রুপগুলোর সাথে মিটিং করেন, বিভিন্ন ধরনের বিষয় হয়। এখন এই যে কৃষক গ্রুপগুলো, এই কৃষক গ্রুপের মধ্য থেকেই আমার চেইন তৈরি করতে হবে। চেইনটা বলতে কি, এটা হচ্ছে কি আমার, মানে আমি যে কৃষি সম্পদ অধিদপ্তরে যে ব্লক পর্যায়ে যে কাজ করতেছে তার কার্যক্রমটা হচ্ছে এইটা। কিন্তু এখন আরও কয়েকটা বিষয় বলি। আপনি যেটা বললেন যে আমি উৎপাদনকারী তৈরি করব এবং তাদেরকে আবার সাপ্লাই চেইনের সাথে যুক্ত করব। জি সেক্ষেত্রে আমাদের প্রকল্প আছে। প্রকল্পটার নাম হচ্ছে, ধরেন প্রকল্পটির নাম হচ্ছে এই পার্টনার প্রকল্প। এখন এই যে পার্টনার প্রকল্পে মাধ্যমে আমরা করেছি কি, পার্টনার ফিল্ড স্কুল তৈরি করছি, পার্টনার ফিল্ড স্কুল এবং কৃষক সেবা কেন্দ্র। মানে কি, ধরেন একটা ইউনিয়নে টোটাল 60টি এরকম কৃষক গ্রুপ তৈরি হবে বিভিন্ন ফসলের। এর ভিতরে একটি গ্রুপ হচ্ছে ধরেন সে ধান উৎপাদন করবে, একটি গ্রুপ হচ্ছে ভুট্টা উৎপাদন করবে, একটি গ্রুপ ধরেন গম উৎপাদন করবে, মানে কি আমাদের যে খাদ্যশস্য যেগুলো আছে 60টি কৃষক গ্রুপ থাকবে। তারা মূলতই হচ্ছে ওই ফসলটার উপর এক্সপার্ট তৈরি হবে। ওকে, আমরা করছি কি, এই প্রকল্পের মাধ্যমে এই যে গ্রুপ 25 জনের একটা গ্রুপ হবে, 25 জনের, এই 25 জনের গ্রুপকে আমরা সিজন লং ট্রেনিং দিচ্ছি। এখন সিজন লং ট্রেনিং আপনি বলি আপনাকে, একদম ফসলের শুরু থেকে মানে বীজ বপন থেকে সিড টু সিড, মানে কি একদম বীজ বপন থেকে বীজ সংগ্রহ পর্যন্ত এই কাজটা তাদেরকে করছে। তাদেরকে কয়েক ধরনের কাজ, তারা হচ্ছে ফসল বিক্রি করবে, তারা হচ্ছে বীজ সংরক্ষণ করবে, মানে তারা পুরোপুরি একটা মানে এসএমই টিমের মতো তৈরি হবে, তারা মানে ক্ষুদ্র উদ্যোক্তার মতো তারা তৈরি হবে। এখন এই তথ্য কিন্তু আমাদের কাছে আছে। আচ্ছা, যেমন ধরেন আমরা কি এই কার্যক্রম চলমান, এটা 5 বছর ধরে এই প্রকল্পের কাজ চলবে। আমরা এই প্রতি ইউনিয়নে 60টি করে কিছু গ্রুপ তৈরি করছি। এখন এই যে গ্রুপগুলো তৈরি করেছি অলরেডি কিন্তু আমার উপজেলায় প্রত্যেকের তথ্য আমার কাছে আছে, আরও তৈরি হবে সামনে। তো আমার ধরেন আমার 13টি ইউনিয়ন, তো আমি যদি 7-13 কত 91 যদি বলি, তাই 91টি কৃষক গ্রুপ এখানে হবে। এই যে কৃষক গ্রুপের ভিতরে যে আমরা 91 যদি 25 দ্বারা গুণ করি তাহলে হিউজ। আমি এখানে এই কৃষকদেরকেই মানে আমার সেটা ধরেন আমি তাদের এই যে কৃষি পণ্যের বিপণনের ক্ষেত্রে আমার নিজস্ব আইডিয়া বলি, আমি তাদেরকে একটা ছাতার তলায় নিয়ে আসতে চাই। সেটা কিভাবে নিয়ে আসতে চাই, তাদেরকে একটা ফেসবুক গ্রুপ কিংবা তাদের এমনভাবে তাদের কানেক্টেড করতে চাই, তাদের প্রতিদিন ফসল কি কি উৎপাদন হচ্ছে, তারা আগামীকালকে বাজারে কি পরিমাণ ফসল তারা দিতে পারবে, এরকম একটা ডাটা তারা যাতে দিতে পারে। যেমন দেখেন আমি যদি বলি আমার উপজেলায় মানে আগামী দিন কোন ফসলের কি কি প্রোডাকশন হচ্ছে, এই ডাটাটা যদি আমি সংরক্ষণ করতে পারি, তার মানে কি আমার উপজেলা, আমি একটা যদি লোকাল গভর্নমেন্ট হিসেবে যদি একটা উপজেলা ধরি, ঠিক আমার মতো সারা বাংলাদেশের যতগুলো উপজেলা আছে তারা যদি এটা ডিসাইড করতে পারে যে আগামীকালকে আমার এই উপজেলায় এই 5 টন ফুলকপি মরিচ উৎপাদন হবে, 10 টন মরিচ উৎপাদন হবে, হারভেস্ট হবে, এবং হারভেস্ট হবে আগামীকালকে, কিংবা ধরেন আগামী 2 দিন পরেই যদি বলি, এই এক সপ্তাহে আমার এতগুলো হারভেস্ট হবে। আমার এই ডেটা যদি আমাদের অবশ্যই ভাই হচ্ছে আমাদের ইস্যুতে চাইতে হবে, মানে আমাদের প্রযুক্তিকে অ্যাডাপ্ট করতেই হবে। এখন এইখানে অনেক প্রস অ্যান্ড কনস আছে, সীমাবদ্ধতা আছে, সেটা আপনাকে বলবো। কিন্তু এই জায়গাটায় ডেটাবেস তৈরি করে
আমার কৃষক কি উৎপাদন, কৃষকের কিছুই কাজ না। সে ধরেন একটা মানুষ এখন জানেন ইমো ব্যবহার করে মানুষ, আপনি দেখবেন যে পড়াশোনা জানে না, কিন্তু দেখবেন ইমো একটা চালায়, কিন্তু চালায়। দেখবেন খুব বেশি এক্সপার্ট না, তার মেসেঞ্জার কিন্তু চলে। হ্যাঁ, অবশ্যই আছে। এখন আমার যে মেসেঞ্জার চালাতে পারে, যে ইমো চালাতে পারে, এই মানুষটাকে যদি আমি এমন একটা অ্যাপসের ভিতরে নিয়ে আসতে পারি, আগামীকালকে আমি ফসল ফলাবো হচ্ছে টমেটো, আমার ফলন হবে 50 কেজি, কোথায় লোকেশন, একদম জিও লোকেশন দিয়ে সে জি দিয়ে দিল। আমি এই কৃষি অফিসে বসে কিংবা আমার যারা ক্লায়েন্ট যারা কিনতে চায় তারা ওইখানে বসেই ক্লিক করবে, অ্যাপসে চলে আসবে যে আচ্ছা এই এত টন টমেটো আমি এই মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার এই ইউনিয়নের এই কৃষকের কাছে এই লোকেশন আমি পাচ্ছি। না, এখন আমি তখন প্রিপারেশন নিতে পারবো যে না আমার এখন আমি ব্যবসা, তখন হবে কি অনেক সাপ্লাই চেইনে অনেক স্টেক হোল্ডার যুক্ত হবে। কিন্তু ট্রু। আমার আসলে একটা প্রশ্নের উত্তর আমি পেয়েছি। প্রথম কথাটা হচ্ছে আমি যেটা চেয়েছিলাম যে আপনি যদি একটা অফিসে বসে থাকেন, আপনাকে আমি যদি এখন জিজ্ঞাসা করি যে ঠিক আছে আপনি দক্ষিণবঙ্গে আছেন, আপনি উত্তরবঙ্গের ওই ইউনিয়নে অবস্থাটা কি, কৃষির অবস্থাটা কি, কতটুকু হারভেস্ট হচ্ছে, কি হচ্ছে, এই বিষয়ে আপনার কোনো তথ্য আছে কিনা, সেইটার সাথে আপনারা এখন পর্যন্ত কানেক্টেড না, এই উত্তরটা আমি পেয়েছি। এটা অবশ্যই কানেক্টেড হওয়া উচিত। কানেক্টেড বলতে কি এখানে একটা বিষয় আছে, ধরেন ওই উপজেলা প্রতিদিন কি হারভেস্ট হচ্ছে, কি আবাদ হচ্ছে, কি হচ্ছে, সেটা একটা রিপোর্ট তৈরি করে তারা। না সেটা তাদের ওয়েবসাইটে না, সেটা আমি বুঝছি, যেহেতু আপনার আছে সেহেতু তাদেরও আছে, কিন্তু এটার একটা যে ওভারঅল অ্যাক্সেস, একজন আরেক জায়গায় বসে যে আপনারা একজন আরেকজনেরটা যে করবেন সেটা এখন পর্যন্ত আসেনি। আচ্ছা, সেটা একটা আসা উচিত। আর একটা যেটা আমি আসলেই বলার চেষ্টা করেছিলাম সেটা আসে বলতে কি, এখন বলি আমি আমার উপজেলাটা জানবো, না নট অনলি আপনার উপজেলা, আপনার কিন্তু জানে সারা বাংলাদেশেরটা, মানে আমার যে দপ্তর, মানে কৃষি অধিদপ্তর, তারা কিন্তু না মন্ত্রণালয়ে বসে বা দপ্তরে বসে এটা জেনে তো আমার লাভ নাই। আমি তো যাব আপনার কাছে। এখন আপনার কাছে গেলে আপনি তো সেটা জানা উচিত যে হ্যাঁ আমার একটা আপনি যদি কালো জিরা কিনতে চান, ধরেন কালো জিরা কিনতে চান, তো কালো জিরা ধরেন কালো আমি তো যাব আপনার কাছে, আমার কাছে আসলেন, কিন্তু আমার উপজেলায় কম হয়, আমি বলতে পারলাম যে হ্যাঁ রংপুরে এটা হচ্ছে, রংপুরে এখানে যান, এখানে হচ্ছে আছে, আপনি ওখান থেকে, সেটা আমি চাচ্ছিলাম, এবং কৃষকের মোবাইল নাম্বার সহ আছে, আপনি ফোন দেন পেয়ে যাবেন। হ্যাঁ, তো সেটা আমি চাচ্ছিলাম। এটা যাচ্ছে না আরেকটা জিনিস চাচ্ছিলাম যে কারণ হচ্ছে সব সময় যে অপবাদটা দেওয়া হয় এবং ওটা অনেক সময় সত্য, অনেক সময় অনেক সরকার ক্ষমতায় এসেছে তাদের বিরুদ্ধে এটা ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে সিন্ডিকেশনের মাধ্যমে অনেক দ্রব্যের দাম বাড়ানো হয়, কমানো হয়, এই কৃষি পণ্যের দামে বাড়ানো হয়, কমানো হয়। একদিকে এটা যেমন রাষ্ট্রের অনেক সময় ইনস্টেবিলিটি তৈরি করতে সহায়তা করে, অন্যদিকে কৃষকরা তাদের যে প্রাপ্য সেটা থেকে বঞ্চিত হয়। তা আমার যেটা কথা ছিল যে আপনার মাঠ পর্যায়ে একজন কৃষক আছে, সেই কৃষকের একটা চেইন থাকবে, আরবান ফার্মার থেকে রুরাল ফার্মার, একজন ফার্মার আরেকজন ফার্মারের সাথে সংযুক্ত থাকবে, আর সাপ্লাই চেনটা কৃষকরাই মেনটেন করবে, মানে কোনো সিন্ডিকেট এখানে যেন স্কোপ না পায়। যেমন এখানে যেটা বলছেন না মুক্তবাজার অর্থনীতি, এখানে আমার হচ্ছে আপনি চাইলেই আপনি কিন্তু এই জায়গাগুলোকে আপনি সিজ করে দিতে পারবেন না, সুযোগ থাকবে না যে আপনি একজন যদি সে একজনকে বিক্রি করতে চায়, সে যদি মনে করে যে না আমার এই ফসলটি আমি তুলে আমার এই জনের কাছে বিক্রি করব, এরকম সিন্ডিকেট আস্তে আস্তে একটা সিন্ডিকেট তৈরি হয়, মানে কি ডিপেন্ডেন্সি তার হয়। কিন্তু এটাকে যদি আপনি অবারিত করে দিতে পারেন, অবারিত বলতে কি আমি এই বাংলাদেশে ধরেন এই আপনি যেটা বললেন এটা অবারিত করতে কিভাবে, ধরেন আমি আছি, আমি উৎপাদনকারী, আপনি হচ্ছেন ভোক্তা। এখন আপনি ভোক্তা, সরাসরি আপনি কৃষি প্রোডাক্ট আপনি নিজেই কনজিউম করবেন। এখন আপনি যদি নিজেই কনজিউম করেন তাহলে আমার সাথে সরাসরি আমি উৎপাদনকারী, আমার সাথে যদি সরাসরি আপনার কানেক্টেড হয়ে যায় তাহলে এটা ভালো না? অবশ্যই এটাই তো ভালো। কারণ মাঝখানে আমি যদি এমন সিস্টেম ডেভেলপ করবি মাঝখানে কেউ ঢোকার সুযোগই পাচ্ছে না, সেটা ঠিক আছে, তখন তারপরে মার্কেট বলে একটা কথা আছে, তখন দেখা যাবে কি আপনি ভোক্তা, আপনি যখন এরকম একটা অবারিত, যেমন আমি বললাম না কালো জিরার কথা বললাম, কারণ কালো জিরা চাষ করে কিছু স্পেসিফিক কৃষক, আবার কি কালো জিরা নিয়ে কাজ করে। আপনি কিছুদিন আগে দেখেছেন কিনা যে বাংলাদেশে খেজুর সাপ্লাই করে, এরকম সংখ্যাই হচ্ছে হাতে গোনা কয়েকজনের হাতে খেজুর বাংলাদেশে আসে। এখন কি আপনি 10 জনের হাতে দিয়ে দিচ্ছেন লাইসেন্স, এখন এই 10 জন যদি আপনার যদি কি বলে পুরো জায়গাটা যদি মনিটরিং করতে মানে বুঝতে পারছি 10 জন হাতে চলে গেল। আপনি যদি হাতের সংখ্যাটা যদি অবারিত থাকে
বুঝতে মানে পারছি, বুঝতে পারছি কিছু কমপ্লেক্সিটি অবশ্যই এখানে আছে। হচ্ছে কি আমার বাজারটাকে অবারিত করে দিতে। অবারিত কিভাবে? যেমন আমার ভোক্তা এখানে আমার কালো জিরা 2 প্যাকেট লাগবে, আমি ক্লিক করব, কোথায় আছে পাওয়া যাবে, আমার কোন দোকানে কোথায় কি প্রত্যেকটা জিনিস ট্র্যাকিংয়ের মধ্যে থাকবে, বুঝতে পারছি। যে আমার এই উত্তরাতে আমার ওই দোকানে গেলে আমি এটা পাবো, আমি নিয়ে আসব। তখন এরকম সিস্টেম, মানে বিশ্ব কিন্তু অনেক এগিয়ে। রাইট। আমরা চাইলেই আমাদের, যেহেতু এখন বর্তমানে ধরেন আপনার ইন্টারনেট কানেকশন বলেন, মোবাইল অপারেটর বলেন, মোটামুটি সবাই আর কি ইন্টারনেট সুবিধা দিচ্ছে। সেক্ষেত্রে আমি যদি অ্যাপস ডেভেলপের মাধ্যমে আমি যদি এই জায়গাটাকে একেবারে একটা সবাইকে যদি কানেক্টেড করতে পারি, এবং যেমন আমি যেটা বললাম যে আমার আগামীকালকে বাজারে এতটুকু কোথায় কি পাওয়া যাবে, মানে একদম জিপিএস লোকেশন সহ যদি হয়, আমার কৃষকের ফোন নাম্বার সহ যদি আপনার কাছে থাকে, অনেকটা আপনি আমাকে যখন, আমি মিডল ম্যান, আপনি হচ্ছেন কি বলে ভোক্তা, আপনি তখন আমাকে আর বলবেন যে যে ইমতিয়াজ আমার তো লাগবে, আমাকে বলবেন, আপনি সরাসরি আপনি কৃষককে ফোন দিবেন। কৃষকের সাথে যখন আপনার সাথে কানেক্টেড থাকবে, তখন মাঝখানে আমি যে একটা মানে হাত বদলে যে দাম বাড়া, এটা কিন্তু আর হতো না।